আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র এর সম্ভাব্য জ্ঞান এবং অনুধাবনমূলকগুলো প্রশ্ন পড়াচ্ছিলাম। তার মধ্যে শেষ ক্লাসে আমরা ভাস্কুলার বান্ডল কি এটি পড়িয়েছিলাম। তো আজকে আমরা সেখান থেকে পরবর্তী যে সম্ভাব্য জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো পড়াবো এবং আশা করছি আজকে আমাদের এই চ্যাপ্টারের সম্ভাব্য জ্ঞান এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো শেষ হবে। আমরা ভাস্কুলার বান্ডলের পরের যে অংশটি আছে সেখানে আমরা জানি ভাস্কুলার টিস্যুর মধ্যে মূলত থাকে জাইলেম এবং ফ্লোয়েম। তাই আমরা প্রথম শুরু করছি জাইলেম কি। প্রথম প্রশ্ন আজকে আমাদের জাইলেম কি। দেখো, জাইলেমের সংজ্ঞাটা দুভাবে দেওয়া যায়। যেহেতু তোমরা প্রথমত জানো জাইলেম টিস্যুগুলো মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায়, সুতরাং এভাবে বলা যেতে পারে যে পরিবহন কলাগুলো মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায় তাদেরকে জাইলেম বলে। শুধু পাতা না, এটাও বলতে পারো উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে খনিজ লবণ এবং পানিকে মাটি থেকে, তাদেরকে জাইলেম বলে। আবার তোমরা এটাও জানো জাইলেম যে টিস্যুগুলো রয়েছে তারা মূলত 4 ধরনের কোষ নিয়ে গঠিত। কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। তাই আমরা চাইলে এই সংজ্ঞাটিকে এভাবেও দিতে পারি, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমার সমন্বয়ে গঠিত যে টিস্যু সমূহ মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাদেরকে বলা হয় জাইলেম। আমরা আবার বলছি, তোমরা এই সংজ্ঞাগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবে। জাইলেম কি, অথবা যদি এভাবে আসে জাইলেম বলতে কি বুঝে, তবে নরমালি এটি অনুধাবনমূলকে কম আসে, তাহলে কি লিখবো? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমার সমন্বয়ে গঠিত যে টিস্যু মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায় তাদেরকে বলা হয় জাইলেম টিস্যু। এখন দেখো, যেহেতু আমরা জাইলেম টিস্যু কথাটি বলছি, একইভাবে ভাস্কুলার বান্ডলে জাইলেমের পাশাপাশি আরেকটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে ফ্লোয়েম। এখন যদি এক্সামে আসে তাহলে ফ্লোয়েম কি বা ফ্লোয়েম বলতে কি বোঝায়, তাহলে আমরা কি লিখব? আসছি আমরা। এখন দেখো, আমরা সেকেন্ড প্রশ্নটি আসছি, ফ্লোয়েম। ফ্লোয়েম কি? এবার তোমরা জানো ফ্লোয়েম কি করে? পাতায় বা উদ্ভিদের সবুজ অংশে, দেখো আমরা মূলত সবুজ অংশ বলতে পাতাকেই বুঝাই এমনটি না, উদ্ভিদের কিছু কাণ্ড রয়েছে বা কচি কাণ্ড রয়েছে যেগুলো সবুজ, সুতরাং বলা হয় উদ্ভিদের সবুজ অংশ। যদি পাতা বলো তারপর ভুল হবে না। যে খাদ্যটি তৈরি হয় সে খাদ্যটি ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। সুতরাং এভাবে বলা যাবে প্রথম সংজ্ঞাটি, যে টিস্যু সমূহ উদ্ভিদের সবুজ অংশে বা উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে ফ্লোয়েম টিস্যু বলে। আবার বলছি,
যে টিস্যু সমূহ পাতায় প্রস্তুতকৃত খাদ্য বা উদ্ভিদের সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যকে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে ফ্লোয়েম টিস্যু বলে। আবার দেখো এভাবে লেখা যায় যেহেতু ফ্লোয়েম টিস্যুটি 4 রকম কোষ নিয়ে গঠিত। কি কি? সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং ফ্লোয়েম ফাইবার। দেখো এটা জাইলেম ফাইবারটি আগে লিখেছি, জাইলেম প্যারেনকাইমা পরে লিখেছি। এখানে কিন্তু দেখো প্যারেনকাইমাটা আগে লিখেছি, এর কোনো ভুল নাই বা শুদ্ধর কিছু নাই। তবে আমরা যে কাজটা করেছি ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার তিনটাই মৃত কোষ। শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাটা জীবিত, তা আমরা জীবিত কোষ থেকে পরে লিখেছি। এখানে উল্টো হয়ে যাচ্ছে দেখো, সিগন্যাল, সঙ্গী কোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা জীবিত, শুধু ফ্লোয়েম ফাইবারটাই মৃত। তাই আমরা কি করেছি, এই যে মৃত কোষটি পরে লিখেছি। এখানে উল্টোটা ছিল, এই তিনটাই ছিল মৃত। তাহলে আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি ফ্লোয়েম টিস্যু কাকে বলে? সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই 4 রকম কোষের সমন্বয়ে গঠিত যে টিস্যুগুলো উদ্ভিদের সবুজ অংশে বা উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে ফ্লোয়েম টিস্যু বলে। আবার বলছি, সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবারের সমন্বয়ে গঠিত যে টিস্যুগুচ্ছ বা যে টিস্যু মাটি থেকে পানি এবং খনিজ যে টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য বা উদ্ভিদ দেহের সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। এখন দেখো তোমরা জানো জাইলেম ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডলকে আমরা ভাগ করতে পারি। একটি ছিল সংযুক্ত, একটি ছিল অরীয়, একটি ছিল কেন্দ্রিক। ওখান থেকে 3টি প্রশ্ন আমরা এই ভাস্কুলার বান্ডলটির বিস্তারিত পড়িয়েছিলাম। আমরা শুধু আজকে সেখান থেকে সম্ভাব্য জ্ঞান এবং অনুধাবনগুলো পড়াচ্ছি। ওখানে প্রথম প্রশ্ন আসতে পারে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সংযুক্ত ভাস্কুলার বান্ডল কি? সংযুক্ত ভাস্কুলার বান্ডল কি? তাহলে খেয়াল করো, আমরা এভাবে বলবো, আমরা যেহেতু আগে পড়িয়েছিলাম যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে বা একই সীমানা বলতে পারি, একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাদেরকে বলা হয় সংযুক্ত। দেখো পাশাপাশি বলতে যে একই ব্যাসার্ধ হবে এমনটি না, পাশাপাশি মানে কাছাকাছি, তারা একটি অপরটির কাছে রয়েছে। বাট সংযুক্ত মানে কি, তারা একই ব্যাসার্ধে রয়েছে এবং পাশাপাশি তো অবশ্যই রয়েছে। তাহলে আমরা বলবো যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম গুলো একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। এবং মনে রাখবে এই সংযুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায় কাণ্ডে, হোক একবীজপত্রী কাণ্ড কিংবা দ্বিবীজপত্রী কাণ্ড। অর্থাৎ সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, সেটি ছিল 4 নম্বর প্রশ্ন। আমরা লিখছি অরীয় ভাস্কুলার বান্ডল কি?
ওরিও ভাস্কুলার বান্ডলকে দেখো ওরিও অর্থাৎ তারা একই ব্যাসার্ধে নয়, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে, তবে ওখানে জাইলেম গুচ্ছের সাথে নয়, একটু দূরেই রয়েছে ফ্লোয়েম গুচ্ছ। মনে রাখবে মোটামুটি জাইলেম গুচ্ছের সংখ্যা এবং ফ্লোয়েম গুচ্ছের সঙ্গে সমান হয়। তাহলে আমরা আবার আসছি কথাটি, ওরিও ভাস্কুলার বান্ডল কাকে বলে? যদি জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে, তখন তাকে বলা হয় ওরিও ভাস্কুলার বান্ডল। এবং এই ওরিও ভাস্কুলার বান্ডল মূলত মূলের বৈশিষ্ট্য। এখন দেখো মূলে তার মানে কি, মূলের মধ্যে যতটা জাইলেম গুচ্ছ থাকবে ততটি ফ্লোয়েম গুচ্ছ থাকবে। এক্ষেত্রে জাইলেম গুচ্ছ এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যাটি মূলের মধ্যে সমান, এবং ওরিওর ক্ষেত্রে বলছি আমরা সমান। তাহলে আবার আসছি, যদি জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে না থেকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে, তখন তাকে কি বলি আমরা? ওরিও ভাস্কুলার বান্ডল। এই ওরিও ভাস্কুলার বান্ডলটি মূলের বৈশিষ্ট্য। এখন দেখো এই ভাস্কুলার বান্ডল এর পরে যে অংশটি রয়েছে 5 নাম্বার, এটি হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। বলতে কি বুঝো? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল, দেখো কেন্দ্রিক মানে কি বলছে, যদি এমনটি হয় জাইলেম অথবা ফ্লোয়েম যে কোনো একটি কেন্দ্রে অবস্থান করে এবং অপরটি তাকে বেষ্টন করে অবস্থান করে, তখন তাকে বলা হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। আবার বলছি, যদি ভাস্কুলার বান্ডলের অবস্থানটা এমন হয় জাইলেম কিংবা ফ্লোয়েম এর যে কোনো একটি থাকবে কেন্দ্রে, অপরটি তাকে বেষ্টন করে অবস্থান করবে, তখন তাকে বলা হবে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। আর আমরা জানি, আমরা এই টপিকে পড়িয়েছিলাম, এটা দুই রকম, একটি হচ্ছে জাইলেম কেন্দ্রিক এবং আরেকটি হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক ছিল জাইলেম থাকবে কেন্দ্রে, ফ্লোয়েম জাইলেমকে বেষ্টন করে অবস্থান করবে, তাকে আমরা বলেছিলাম জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। এটা এমসিকিউ তে মাঝে মাঝে আসে, জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়, অথবা এটা জ্ঞানমূলক আসতে পারে, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি? উত্তর কি দিব? তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি? কি বলবো? যদি জাইলেম থাকে কেন্দ্রে এবং ফ্লোয়েম জাইলেমকে বেষ্টন করে অবস্থান করে, তবে তাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল, যেটা আমরা দেখতে পাই টেরিসে। দেখতে পাই লাইকোপোডিয়ামে, দেখতে পাই সেলাজিনেলাতে, কি কি? টেরিস, লাইকোপোডিয়াম এবং সেলাজিনেলা, এর মধ্যে আমরা জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখতে পাই। আরেকটা বিষয় বলে রাখি, টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এরা মূলত সবাই হচ্ছে টেরিডোফাইটার অন্তর্ভুক্ত। এবার আসছি, একইভাবে আরেকটি প্রশ্ন হতে পারে 7 নাম্বার প্রশ্নে, যদি এটা হয় জাইলেম কেন্দ্রিক। এখানে খেয়াল করো কি, ফ্লোয়েম রয়েছে কেন্দ্রে, জাইলেম রয়েছে ফ্লোয়েমকে বেষ্টন করে। সুতরাং আরেকটি প্রশ্ন হতে পারে ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি? একে বলে ফ্লোয়েম কেন্দ্রিক। যার একটা নাম রয়েছে ল্যাপ্টোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক মানে কি? দেখো ফ্লোয়েম যদি থাকে কেন্দ্রে
জাইলেম যদি ফ্লোয়েমকে বেষ্টন করে অবস্থান করে তখন তাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাক্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, যেটি দেখা যায় ড্রাসিনা। আমরা দেখতে পাই। তাহলে আমরা এ পর্যন্ত যে পেলাম, জাইলেম কি, ফ্লোয়েম কি, সংযুক্ত ভাস্কুলার বান্ডল কাকে বলে, ওরিও ভাস্কুলার বান্ডল কাকে বলে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কাকে বলে, জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি, ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাক্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি। এবার এই চ্যাপ্টারে আর দুটি সম্ভাব্য প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের বৈশিষ্ট্য লিখো। যদিও এটা অনুধাবনমূলকের চেয়ে প্রয়োগমূলকে বেশি গুরুত্বপূর্ণ, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের বৈশিষ্ট্য, এটা কখনোই জ্ঞানমূলক আসবে না, এটা আসলে সর্বোচ্চ অনুধাবনমূলক যদি এভাবে আসে। তা আমরা এর বৈশিষ্ট্যগুলো জানি, তাও আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের যে বৈশিষ্ট্য, যেটা প্রথমটি তোমরা আগেরটার সাথে মিলে নিতে পারো অথবা লিখে নিতে পারো। এদের মূল রোম এককোষী বা এককোষী মূল রোম রয়েছে। 2 নম্বর ছিল এদের এপিব্লেমা বা মূল ত্বক, যেটি তার বাইরে কোনো কিউটিকলের আবরণ নেই। 3 নম্বর হাইপোডার্মিস বা অধোত্বক অনুপস্থিত। 4 নম্বর ছিল এদের কর্টেক্সটি বিস্তৃত, অর্থাৎ একদম অন্তত্বক পর্যন্ত বিস্তৃত, এপিব্লেমা থেকে শুরু করে, অর্থাৎ এপিব্লেমা নিচ থেকে শুরু করে একেবারে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত গেল। এরপরে কর্টেক্স বিস্তৃত। এরপর ভাস্কুলার বান্ডল ওরিও। ভাস্কুলার বান্ডল ওরিও অর্থাৎ জাইলেম ফ্লোয়েম গুলো একই ব্যাসার্ধে নয়, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে। তারপর ছিল মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, যাকে আমরা এক্সাক্ট বা বহিস্থ প্রকৃতির জাইলেম বলেছিলাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা লিখে ফেলি। 9 নম্বর প্রশ্ন, এক্সাক্ট বা বহিস্থ প্রকৃতির জাইলেম কি? এক্সাক্ট বা বহিস্থ প্রকৃতির জাইলেম কি? উত্তর দিবে এভাবে, যে ভাস্কুলার বান্ডল বা জাইলেমের বিন্যাস যদি এমন হয়, ভেতরের দিকে ছোট গহ্বরযুক্ত, আমরা এদিকে ভেতরে ভাবি, আমরা এভাবে খেয়াল করো, অর্থাৎ ছোট গহ্বরযুক্ত ভেসেল গুলো মাঝখানে থাকবে। দেখো দুটি ঘটনা আঁকছি। এবার উল্টা একটাকে এখানে আঁকছি। দেখো আরেকটা নাকি, দেখো এখানে খেয়াল করো, ছোট গহ্বর যুক্ত ভেসেল গুলো ভেতরের দিকে, কেন্দ্রের দিকে, বড়গুলো পরিধির দিকে। যদি এমনটা হয়, এমনটি হয়, তখন তাকে বলা হয় এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির জাইলেম। আর এখানে খেয়াল করো, বড় গহ্বরগুলো মাঝখানে, ছোট গহ্বরগুলো পরিধিকে, মানে বড় গহ্বর যুক্ত এই ভেসেল গুলোকে বলে মেটাজাইলেম, ছোট গহ্বর যুক্ত ভেসেল গুলোকে বলে প্রোটোজাইলেম। যদি এমনটা হয়, তখন তাকে বলা হয় কি এক্সাক্ট বা বহিস্থ। তাহলে আবার বলছি আমরা, বহিস্থ বা এক্সাক্ট প্রকৃতির জাইলেম কি? যদি মেটাজাইলেম থাকে কেন্দ্রে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, তখন তাকে বলা হয় এক্সাক্ট বা বহিস্থ প্রকৃতির জাইলেম। আবার প্রশ্ন, তাহলে 10 নম্বর প্রশ্ন, এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির জাইলেম কি? উল্টাটা, যদি মেটাজাইলেম থাকে পরিধির দিকে, খেয়াল করো, মেটাজাইলেম থাকে পরিধির দিকে, প্রোটোজাইলেমটি থাকে কেন্দ্রের দিকে, তখন তাকে এন্ডার্ক বা অন্তস্থ প্রকৃতির জাইলেম বলে। মনে রাখবে,
এক্সার বা বহিস্থ প্রকৃতি জাইলেম হচ্ছে মূলের বৈশিষ্ট্য, আর এন্ডার বা অন্তঃস্থ প্রকৃতি জাইলেম হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি পেলাম? মেটাজাইলেম মূলের বৈশিষ্ট্যের মধ্যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। আর লাস্ট ক্যারেক্টার হচ্ছে এদের যারা একবীজপত্রী তাদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা তার অধিক। আবার বলছি সবগুলো বৈশিষ্ট্য। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের বৈশিষ্ট্য, মূলরোম এককোষী, মূল ত্বকের বাইরে কিউটিকুলার আবরণ থাকে না, হাইপোডার্মিস অনুপস্থিত, কর্টেক্স বিস্তৃত, ভাস্কুলার বান্ডল অরীয়। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত, অর্থাৎ ভাস্কুলার বান্ডল এক্সাক্ট। ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা তার অধিক। তবে একটা সংখ্যা বলতে পারি আমরা, দরকার নাই অন্য কারণে বলছি, কারণ দ্বিবীজপত্রী নাই তাই লিখতে পারা চাইলে। এদের মজ্জাটি বড়, মজ্জাটি বড়। এই হচ্ছে একবীজপত্রীর উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ